অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৪৩-৪৪। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। অন্তু যখন উঠে দরজার দিকে এগিয়ে যাবে, জয় বাহু চেপে ধরল। ঘরওয়ালি, ঘরওয়ালি, যাচ্ছ কোথায়? অন্তু তাকাতেই চোখ বুজে মাথা ঝাড়া দিয়ে চোখটা ঝাপটে ফের বলল, কোথায় ছুটলে? অন্তু হতবাক হয়ে গেল। জয় জানাই, এই বাড়ির বউয়েরা যখন তখন বাপের বাড়ি যায় না। ভাবিকে দেখছো একবারও বাপের বাড়ি যেতে? পাগলামি করছেন আপনি। অন্তুর কণ্ঠে বিস্ময়, তার কণ্ঠস্বর কাঁপছে। না, পাগলামি করব কোন সুখে? আমি একটা ভালো জাতের মাতাল, পাগল না। জয়ের রসিকতা সহ্য হলো না অন্তুর, ব্যাকুল হয়ে বলল, অন্তিকের দেখার মতো না, দেখে এসেছি রাত্রে। অন্তু তরিতের মতো ছিটকে তাকায়। জয় অপ্রস্তুত হবার নাটক করে যেন, ভুরু উঁচিয়ে ঠোঁট বাঁকিয়ে ঘাড় চুলকায়। অন্তু খানিকক্ষণ কথা বলতে পারে না, পরে নিস্তেজ গলায় বলল, কি অপরাধ করেছিল আপনাদের কাছে আমার ভাবির গর্ভের সন্তান? জয় দুপাশে মাথা নাড়ে। জন্মের আগে কেউ অপরাধ করে না। অন্তু হাত ছাড়ানোর চেষ্টা করলো একবার, পরে থেমে গেল। দৃষ্টি সরালো না জয়ের মুখ থেকে। পাগলের মতো অল্প হাসল। আমি করেছি অপরাধ, বলছেন না কেন? জয় দরজাটা এক হাতে আটকে দিয়ে অন্তুকে টেনে এনে বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে সিগারেট জ্বালালো। অন্তু বিছানায় আঘাত করে হাত দিয়ে, শিট, অপরাধ করলাম আমি, আর ওই বাচ্চাটা দুনিয়ায় এসে বাপকে দেখবে না। ড্যাম 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 অন মি। টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল বিছানায়, আবার শুকিয়েও যায় না। অন্তু জীবনে কেঁদেছে খুব কম। আমজাদ সাহেবের পছন্দ হতো না। জয় বসল পাশে। অন্তু জিজ্ঞেস করে, আমাকে যেতে দেবেন না ওই বাড়ি? না, তোমার একটু রিল্যাক্স দরকার। কিছুদিনের দৌড়ঝাঁপে ক্লান্ত তুমি। হামজা ভাই এতক্ষণে চলে গেছে, গিয়ে বলেও দিয়েছে হয়তো তুমি যাবে না। অন্তিকের ওপর রাগ তোমার, ঠিক না? অন্তু মেঝের দিকে তাকিয়ে যান্ত্রিক গলায় বলে, হ্যাঁ ঠিক, কিন্তু ওর সন্তানের ওপর ছিল না, জানেন? তা সত্ত্বেও ওর সাথে আমি পাপ করে ফেলেছি, আমার ক্ষমা নেই। জয় সিগারেটে টান দেয়। ওসব কাটাছেঁড়া দেখতে পারবে না তুমি। আচ্ছা, দেখতেও যাব না ওসব। তোতা পাখিকে শিখানোর বুলির মতো বলে অন্তু। জয় মেঝের দিকে ঝুঁকে বসে সিগারেটের আগায় টোকা দিয়ে জমাট সাইটে ফেলে দেয় মেঝেতে। হামজার কল আসছে বারবার, তারা দুজন মরা বাড়িতে যাবে। কত কাজ পড়ে আছে তাদের। অন্তু আস্তে করে উচ্চারণ করে, কেন? খানিক সময় নেয় জয়, তারপর বলে, রাজনীতি পুরোটাই একটা নীতির ভাণ্ডার ঘরওয়ালি, হোক তা দুর্নীতি অথবা সুনীতি। নীতি, তার মধ্যে মেজর একটা নীতি কি থাকে জানো? জনগণকে কাবু রাখা। কিন্তু আমাদের দ্বারা কখনোই সম্ভব না জনগণের মন জিতে তাদের হাতে রাখা। তাহলে উপায়? কিন্তু হাতে তো রাখতেই হবে। দীর্ঘশ্বাস ফেলল। ভয়, এটা কার্যকর। জনগণের মনে যতদিন আমাদের জন্য কলিজা কাঁপা ভয় আছে, ততদিন আমরা আছি। ওটা পুঁজি আমাদের। তোমার ভেতরে তা নেই হয়ে যাচ্ছিল। বিদ্রোহ আর রাজ, প্রতিদ্বন্দ্বীরা জানের ভয় হীন হয়। তাই বলে এদেরকে কাবু করার জায়গা নেই? থাকে, এদের পরিবার। একটু থেমে বলে, আমি বলেছিলাম তোমার পরিবারকে আঘাত করতে দুঃখ পাবো আমি। অন্তিককে আঘাত করার সময় খারাপ লেগেছিল আমার। তোমার ভাবি গর্ভবতী, অসহায় মা। জেদ কি ভালো কিছু বয়ে আনে আরমিন? ঠোঁট একপাশে বাঁকা করে স্যাহ স্যাহ শব্দ করে মাথা দোলায় জয়। অন্তু মন্ত্রপুতের মতো দুপাশে মাথা নেড়ে সম্মতি দেয়, না, ভালো কিছু বয়ে আনে না, খুব খারাপ অবধি যায়। আমি আমি আমার অপরাধগুলো সব গুলিয়ে ফেলেছি। মনে করান তো পাপগুলো। মনে পড়ে না পাপ। তবে এত বড় বড় দাম যখন দিচ্ছি, কিছু তো করেছি। কি? তোমার ভয়হীনতা। হ্যান্ড প্রেসিং বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, হামজা ভাই আর আমার পথ একটা, গন্তব্য দুটো। বিষয়টা এমন, এক রাস্তার মিলিত মোড়ের ওপর লাগোয়া দুটো বাড়ি। আমি যাব একটাতে, হামজা ভাই অপরটাই। কিন্তু পথ তো একটাই, একই স্থান। সেখানে তুমি একটা ব্যারিকেড। হয় সেটা সরিয়ে দিতে হবে, নয়তো আধভাঙা করে পথ ক্লিয়ার করতে হবে। তোমার নিজস্ব দুর্বলতা নেই, কিন্তু তোমার ভাবি, মা, তাছাড়া অন্তিক আমার আর হামজা ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল। রেপুটেশন বলতে তো একটা কিছু আছে নাকি? এসব কি ঠিক করেছে? না, ঠিক করেনি। অন্তু চোখ তুলে তাকাই। এত হিংস্র মনে হয়নি কখনো আপনাকে। জয় ঠোঁট কামড়ে হাসে, আবার জিহ্বা বের করে ঠোঁট ভেজায়। আমি মূর্খ, নির্বোধ, ঠিক বলিনি? জয় হো 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 করে হাসে। এই হাসিটা অবর্ণীয়।
আনমনেকেও জোরে হাসলে ভৌতিক লাগে, জয় পারে। তার আনমনা চোখ, ঠোঁট ফেরে গা দুলানো হাসি, এটা তার বৈশিষ্ট্য। পাখির মতো ঘাড় নেড়ে এদিক ওদিক তাকায়। অস্থির চঞ্চল জয় আমির। সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় মেঝের ওপর। গত রাতে এসে গোসল করেছিল সে মাঝরাতে। খুন করে এসে গোসল করতে হয়। হামজার জন্য গরম পানি করতে দেখেছে রিমিকে। হামজাও গোসল করেছে। অন্তু ভাবে, তার মাথায় আবোল তাবোল ভাবনারা আসছে। কে যেন ডাকছে। সে স্পষ্ট শুনছে, নাম ধরে ডাকছে ওকে। সারাদিনেই বলছে, মরে যা, যন্ত্রণা কমে যাবে। তোর মতো মেয়ের মরে যাওয়া খুব দরকার। অন্তু শুধাই, মরলে সব যন্ত্রণা শেষ হয়ে যাবে? কে বলে, পাক্কা। তোর বাঁচার হক তো নেই। তুই তোর বাপকে খেয়েছিস, নিজের পর্দা, ক্যারিয়ার, পরিবার, সম্মান, শান্তি, অবশেষে ভাইটাকে, সাথে কিছু অমানুষ শত্রু লেলিয়ে নিয়েছিস নিজের পেছনে। একটা বাচ্চার বাপকে তার জন্মের আগেই খেয়ে বসে আসিস। তোকে বাঁচার হক কে দিয়ে রেখেছে? তাহলে মরে যাওয়াই উচিত আমার? আলবাত তাই। জয়ের ড্রয়ারে অনেক রকমের মেডিসিন, ড্রাগ আছে। কোনোটার ওভারডোজ হলেই তুই মুক্ত। তোর মতো নির্বোধের বাঁচতে নেই। অন্তু, মুক্ত হ, ব্যথা কমিয়ে ফেল। এত যন্ত্রণা গিলে এমনিতেও সুস্থ থাকবি না। সাদা পাঞ্জাবির ওপর আলমারি খুলে নতুন আতরের শিশি বের করে পুরো শরীরে আতর লাগাই জয়। পাঞ্জাবির কলার টেনে বোতাম আটকাই। হাতে থাকা শিকলের মতো ব্যাসলেটটা খুলে কালো ঘড়ি পরে। গলার চেইনটা পাঞ্জাবির গলার আড়ারে লুকিয়ে রাখে। মরাবারে ভদ্র হয়ে যাওয়া উচিত। অন্তর নাকে আতরের ঘ্রাণ যেতেই পরিবেশ ভুলে অন্য টালমাইনে বিচরণ করতে শুরু করলো। দেখতে পাই সামনে আমজাদ সাহেবের লাশ। চোখে সুরমা, গোলাপ জল ছিটানো হচ্ছে। আতর, কর্পূর ইত্যাদির গন্ধ আসছে। চট করে আমজাদ সাহেবের মুখটা বদলে অন্তিক হয়ে যায়। অন্তু কেঁপে ওঠে থরথর করে। তার জন্যই হচ্ছে সব। সে কি করে ফেলেছে? তার দুঃসাহস, তার লাগামহীন জবাব, তার আপসহীন চিত্তে ফলস্বরূপ মার্জিয়ার শুকনো মুখ অন্তুর বুক চিরে ধরায়। এই ছোট্ট জানটা যখন দুনিয়ায় আসবে, বাবাকে পাবে না, সে কি জিজ্ঞেস করবে না, কেন আমার বাবা নেই? মার্জিয়া কি বুঝবে না? তোর ফুপুকে জিজ্ঞেস কর, কি জবাব দিবে অন্তু? অন্তুর মনে হয় সে বোধহয় তলিয়ে যাচ্ছে কোথাও। সে কি চেতনা হারাচ্ছে? না, এত দুর্বল তো সে না। প্রতিবাদ, বিদ্রোহ, সত্যের সন্ধান, অন্যায়কে অন্যায় বলা, আপোষ না করে রুখে চলা, এসব কি দিল তাকে? অভিজ্ঞতা। প্রকৃতি কিছু নিলে বিনামূল্যে নেয় না। এই তো, অন্তুকে কত শত অভিজ্ঞতা দিল। এসব কি টাকায় পাওয়া যায়? জয়ের অনেক অভিজ্ঞতা, তারও নিশ্চয়ই হারাতে হয়েছে। অন্তু ভাবে, এরপর জয় পশু হয়ে গেছে। অন্তু তাই করবে একদিন। চুপচাপ মানুষ মারতে হাত কাঁপবে না। মানুষকে গাড়ি চাপা দিয়ে খণ্ড খণ্ড করে এসে রাতে চুপচাপ শান্তির ঘুম ঘুমাবে, জয়ের মতো। অন্তুর আনন্দে বুক নেচে ওঠে। সে তো খালি শিখেছে মুখ চালাতে। ক্ষমতা আসলে চোখের চাহনিতে, হাতের অস্ত্র চালানোর দক্ষতায়, নীরবে উপড়ে ফেলাই। অন্তু নিজেকে অভিশাপ দেয়, পুড়ে মরে যা তুই। সেবার মনে হয়েছিল, এবার বুঝি কিনা করে ফেলবি। তোর বাপ মরেছে, টাল হয়েছিস তুই। এবার দুনিয়াটা শাসন করে ফিরবি। তোর মতো মূর্খ আর জাহিল লোকের তো মরে যাওয়া উচিত। মরে যা তুই। নিজেকে দেওয়া অভিশাপ অন্তুর খুব পছন্দ হয়। সে হালকা হাসে। সে কেবল চায় জয়ের মতো বহুরূপী আর হামজার মতো শীতল হতে। পারবে? ওরা কথা বলে না। ওদের মুখ অচল, হাত ও মাথা সচল। অন্তুকে ঘরে আটকে রেখে জয় বেরিয়ে যায়। খুব সুন্দর দেখাচ্ছে জয়কে। ঠিক যেন শ্যামা রাজকুমার সাদাভূষণে। খাঁটি বনেদি পুরুষ লাগছিল। অন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করে, বাদের প্রতিবাদ করবি আর? অন্তুর মনে হয় আয়নার ভেতরের অন্তু সায় দিচ্ছে, ঘাড় নেড়ে বলছে, আমৃত্যু করে যাব, তাতে এ যান থাক আর যাক। এ মাথা নোয়ানোর নয়, জলকুমারীদের হ্যাঁতে হ্যাঁ মেলানোর নয়, মুখ বুজে অন্যায় সহ্য করার নয়। দুম করে ভরা পানির বোতলটা তুলে ছুঁড়ে মারল কাচের ওপর। ঝনঝনিয়ে ভেঙে পড়ল ড্রেসিং টেবিলের কাচ। এখন আর ওই অন্তুকে দেখা যাচ্ছে না। অন্তু জোরে জোরে শ্বাস ফেলে। সেই অন্তুকে বলে, আর কখনো আমার কাছে এলে জ্যান্ত পুঁতে রাখবো। এই, তুই আর তোর ওই নীতি যা কেড়ে নিয়েছিস আমার কাছে, সেসব আমার কাছে। তোর তো এক ফোঁটা আঁচড়ও লাগেনি। সমাজ তোকে কিছুই বলে না। তুই যে কত বেপরোয়া। তুই উত্তেজনার টানে বেতাল উত্তাল সমুদ্রের বিক্ষাপ্ত আগুন জ্বালা ঢেউ, যা কেউ দেখে না। অথচ তোর মোহে, তোর নির্দেশনায় আমি নিঃস্ব, আমি কাঙাল, আমি পাগল, আমি বোকা। অন্তু চিৎকার করে চুল টেনে ধরে। ছুটে এসে হাতের কনুইতে লেগেছে এক টুকরো কাঁচ।
ফিনকি দিয়ে রক্ত বেরোলে অন্তু সুখের শ্বাস ফেলে। কার্যকর তো ভীষণ। মানসিক যন্ত্রণাকে ভুলতে শরীরের ব্যথা ভীষণ কার্যকর ঠেকল অন্তুর কাছে। ক্ষততে যে জ্বালনি উঠেছে তা মানসিক যন্ত্রণা থেকে মনোযোগ সরিয়ে আনছিল। কোনো ব্যথায় অনুভূত হচ্ছে না। চোখ বুজে আসতে একটা দুধের বাচ্চা এসে মাথায় হাত রাখে অন্তুর। দেখতে অনেকটা আমজাদ সাহেবের মতো, চোখ দুটো অন্তিকের মতো। অন্তু চমকে ওঠে। হামজা সাদা পাঞ্জাবির সাথে একটা সাদা ধবধবা টুপি হাতে নেয়। নাগরা জুতাটা পায়ে চড়াতে চড়াতে জয়কে বলে, জানাজা কয়টায়? দেরি হবে। জয় চামড়ার স্যান্ডেলের বেল্ট লাগায় না জীবনে, ওভাবেই বেরিয়ে যাচ্ছিল। কলার ধরে পেছনে টেনে আনে হামজা। থাপড়ে মুখে নকশা বদলে দেব শোর, পাতল। বা পা দিয়ে মোড়া টেনে এনে ডান পাটা মোড়ার ওপরে রাখে জয়। হামজা ওর স্যান্ডেলের বেল্ট লাগিয়ে দিয়ে কষে একটা চাপ্পড় মারে পিঠে। পিঠ ঘষতে ঘষতে বেরিয়ে যায় জয়। হামজা ও জয় প্রধান প্রতিনিধিত্ব করল অন্তিকের লাশ দাফনে। অন্তিক জয় ও হামজার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছিল। শুধু এই কারণে হলে চলতো, এইটাই তো কারণ না শুধু ওকে মারার। অন্তুর এত বাড়াবাড়ি মানা যাচ্ছিল না। বাড়িতে শত্রু ঢুকে ওর কারণে বাপমাকে মেরে বেরিয়ে গেছে। বাইরের একতলা বিল্ডিং জ্বালিয়ে গেছে। পার্টির দুটো ছেলে মরেছে, কয়েকজন চিকিৎসাধীন। অন্তুর খড়ের গাদায় লাগা আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল। জয়ের সাথে যা করে অন্তু, সবই তো কানে যায় ওর। এমনকি স্বয়ং তাকেও তোয়াক্কা করে না মেয়েটা। সেই দিন অন্তু মুস্তাকিনের কাছে বের হবার পর রাস্তায় যখন পলাশের লোক অন্তুকে ধরতে এলো, মাঝার এসে ওকে রক্ষা করে বাড়ি নিয়ে গেছে। অন্তু গিয়েছে, কথাবার্তা বলেছে, আবার সেটা স্বীকার না করে চাবি চাই। চোখে ভয় নেই, জানের মায়া নেই, থামার সম্ভাবনাও নেই। হামজা কত ধৈর্য ধরবে? রাবেয়াকে হামজা বলল, খালাম্মা, আরমিন আসলো না, পরে পাশে এসে দেখা করে যাবে। আপনারা গেলেও পারেন, নিষেধ নাকি? যান না কেন? রাবেয়া তখন শোকে বিহল। মার্জিয়ার জ্ঞান থাকছিল না, বারবার দাঁত লেগে যাচ্ছিল। কথাটা শুনেও বিশ্বাস করল না মার্জিয়া, কথাও বলল না। হামজা ও জয় লাশ মাটি দিয়ে বাড়ি ফিরল মাঝরাতে। সেদিন কোথায় গিয়েছিলে? হামজার প্রশ্নটা চরম শান্ত, জেনে শুনেও প্রশ্ন করছে, তবুও মুখটা আন্তরিক। অন্তু খানিকক্ষণ চুপ থেকে বলে, ঝন্টু কাকার ছেলে মাঝার নিয়ে গেছিল। তুমি গেলে? তো কি মারামারি করার ছিল রাস্তায়? তাছাড়া সে উপকার করেছিল আমার, কৃতজ্ঞতায় কাজ করছিল তখন। হামজা মসৃণ হাসল। এক হাতে সে জয়ের চুলের হাত বুলাচ্ছে। পায়ের উপরে পা তুলে বসা, কালচে খয়েরি ফতোয়ার সাথে সাদা পায়জামা, অভিজাত দাম্ভিক চেহারা, ঘরে পরার কালো চামড়ার স্যান্ডেল। নেতাগিরি মানায় হামজার সাথে বেশ। অন্তু মুস্কি হাসে। আপনার হাসি সুন্দর মেয়র সাহেব, যে কেউ বিভ্রান্ত হবে এতে। জয় হামজার কোলে শুয়ে পা তুলে দিয়েছে সোফার মাথায় নকশার ওপর। টিভি দেখছে, ইংরেজি সিনেমা চলছে, হরর সাইফাই মুভি প্যান্ডোরাম, ভয়ানক সব সাউন্ড দৃশ্য। সে চোখ বড় করে গিলছে। অন্তুর কথা শুনে ঘাড় ফেরালো। এ চেংড়ি, মুখ সামলে, তোর ভাসুর লাগে, মানিস বা না মানিস, খারাপ নজর দিবি না, আমি জীবিত এখনো। অন্তু জবাব দেয় না। অনুশোচনা বা আফসোস শব্দ দুটো এই বাড়িতে বড়ই অকার্যকর। নিজের বাপ মা মরায় যেই মানুষের চোখে অল্প একটু কাতরতা পরিলক্ষিত হয়নি, শুধু ভেতরে পুড়েছে বোধহয়, তাদের কাছে আশা করতে নেই শোক। অন্তুও আজকাল চেষ্টা করে সেরকম হতে। হামজা বলল, এরপর? ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন, সীমান্তকে এই বাড়িতে মারা হয়েছে কিনা। হুঁ, ভুরু উঁচিয়ে মাথা নাড়ে হামজা। আমি বললাম, আমার সামনে। বলে দিলে? হামজা হেসে ফেলল। গম্ভীর মানুষ হুটহাট হাসতে ভালো লাগে না, ভয়ানক। অন্তু হাসল না, মুখের আকৃতির একটুও পরিবর্তন হলো না। সে বলল, হ্যাঁ, বলে দিলাম। আব্বু কি বলতো জানেন? বলতো, অন্তু, সবচেয়ে সস্তা পাকস্থলী কোন প্রাণীর বলতো? আমি ভাবতাম সেই প্রাণীর পাকস্থলী বোধহয় বাজারের খুব অল্প দামে বিক্রি হয়। অনেক খুঁজেও না পেয়ে বলতাম, তুমি বলো আব্বু। আব্বু বলতো, যাদের পাকস্থলী অন্যায় সত্যকে হজম করে ফেলতে পারে ভেতরে। এরপর আমিও শিখলাম, আমার পাকস্থলীকে দামি বানাতে হলে অন্যায় সত্যকে উগরে দিতে হবে। তবে এখন আমি ভয় পাই, আর এসব করব না। ভয় পাও? দাঁতে জিহ্বা ঠেকায় হামজা। অন্তু হাসে। পাই তো, আপনাকে পাই, জয় আমিরকে পাই। পাবো নাই বা কেন বলুন?
এইটুকু বয়সে শুধু কথা বলে যত বড় বড় পর্যায়ে শত্রু কামিয়েছি আমি, আপনারা এতদিনের রাজনীতি জীবনে কমাতে পেরেছেন? সেসব বাদ, আমি ভালো হয়ে যাব। আর দু একটা ভাই থাকলে না হয় রিস্ক নিতাম, আর নেই। এবার বা কার পালা আসবে, তার চেয়ে চুপচাপ মেনে নেওয়া কি ভালো না? ওখানে তারপর কি হলো? ঝন্টু সাহেব বললেন, তুমি সাক্ষী দেবে? আমি বললাম, এরপর আমায় বাঁচাবেন আপনি? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। তুমি শুধু প্রত্যক্ষদর্শী সাক্ষী নও, বরং ওই বাড়ির বউও। আর অন্য কিছু জানো ওই বাড়ির ব্যাপারে, সেসব বলবে। এর বদলে ঝড়ঝাপটা আসবে, আমি সব সামলে নেব। জয় এ পর্যায়ে চট করে বলে উঠল, সম্বন্ধের নাতি আমার, আমার বউ সাক্ষী দিলে বেটার শালা একেবারে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে ফেলতো। শালা অ্যাবোর্ডেড। অন্তু বলল। আমি হেসে বললাম, ওদের হাত থেকে নিজেদের সামলাতে পারছেন না, নিজের ভাগ্নিকে সামলাতে পারলেন না, এখন মরে গেছে, তবুও কোনো প্রমাণ পেলেন না, আমাকে সামলে নেবেন? ঝন্টু চাচা খুব অপমানিত বোধ করলেন বোধহয়। তিনি কিছু বললেন না। এতে খালি আমার একটা উপকার হলো, আরেকটা নতুন শত্রু জোগাড় হলো। জয় হো হো করে হেসে ওঠে। হামজা কপালে হাত চেপে নিঃশব্দে হাসল। অন্তু উদাস হবার ভান করে বলল, নিজেকে আজকাল মাফিয়া মনে হয়। ওদেরও মনে হয় একসাথে এত শত্রুর পাড়ি দিতে হয়নি, শুধু আমার মুখেরই জন্য। শ্যাহ। রিমি কিছু নাস্তা আর শরবত দিয়ে বসলো পাশের সোফায়। অন্তু চুপচাপ চেয়ে থাকে জানালার বাইরে। আনমনা দৃষ্টি, চোখ দুটো ঘোলা হয়েও আবার পরিষ্কার হয়। সে কেমন নাটকবাজ হয়ে যাচ্ছে। বুকে পাথর চেপে ঠোঁটে হাসা সহজ না। এটা তার জন্য সুবিধার হবে নাকি ক্ষতির? হামজা বাড়ি ফিরতে ফিরতে রাত হয়। জয় বাড়ি ফিরছে বিকেলে। গোসল করে বের হলে রিমি ঘরের খাবার দিয়ে এসেছে। অন্তু তুলির ঘরে ঢুকলো। তুলি মরার মতো বিছানায় পড়ে থাকে। আজকাল কোয়েলের সবটুকু যত্নও তরুর। তার কাছে প্রায় রোজই ইন্টারোগেশনে আসে তদন্ত সংস্থার লোকজন। তারা যখন তুলির সাথে হওয়া ঘটনা শুনল, এরপর থেকে সন্দেহ জোরালো হয়েছিল যে কেউ অথবা এই বাড়ির লোকই সীমান্তর খুনটা করেছে। কিন্তু আজ কদিন দেখা যায় লোকজন আর আসে না। গতরাতে শোনা গেল হামজা তার পার্টির এক গুপ্ত কালপ্রিটকে সীমান্তর খুনি সাজিয়ে আইনের আওতায় দিয়ে দিয়েছে অলরেডি। আর ফাঁক নেই তাকে সন্দেহ করার। কালপ্রিট স্বীকার করেছে সে সীমান্তকে খুন করেছে, পুরনো শত্রুতার জেরে। কেস ডিসমিস। ঝন্টু সাহেব ক্ষমতা হারানো এক দ্বারকাক। মাঝার শুধু ফনা তোলা সাপের মতো ফুঁসে বেড়াচ্ছে চারিদিকে। এখন কেস চলছে, বাপ মা মরার। হামজা খুব লড়ছে, নয়তো সন্দেহ করবে পাবলিক। বাপ মার খুন হলো, শুধু থানা কাচারিতে দৌড়াদৌড়িতে নেই, সে দৌড়াচ্ছে। অথচ কালপিটকে সে জীবন থেকে পুলিশের হাওলা করবেন। তাকে তার প্রয়োজন, জয়ের প্রয়োজন। অন্তু তরুকে ডেকে নিয়ে বারান্দায় এসে বলল, আমার একটা উপকার করবে? কেন করব তোমার উপকার? গম্ভীর মুখে তরুকে একটুও মানায় না। অন্তু হাসল মৃদু আকারণে। তরু চুপ। সে চারিদিকে দেখছে, জানছে। অন্তু সেই লুবিক্রেন্ট যে আশায় এই বাড়ির বদ্ধ জানালা মরিচা ধরা সিটকানিগুলো একে একে খুলতে শুরু করেছে। অন্তু বলল, আমার সাথে যাবে? কোথায়? আমি কোনো খারাপ বা ক্ষতির জায়গায় যেতে পারি বলে মনে করো তুমি? হেয়ালি করবে না। আচ্ছা করব না। তরু দাঁড়ালো, ভেতরে চলে গেল চুপচাপ। অন্তু ওভাবেই দাঁড়িয়ে থাকে, ঘাড় ফেরায় না। তরু বাথরুমে ঢুকতে ঢুকতে বলে, দ্রুত তৈরি হবে, হাত মুখ ধুয়ে নিই আমি। আলতো হাসে অন্তু। এই বারান্দা থেকে বাড়ির পেছনে দেখা যায় বিশাল ডোবা, ওই সামনে কালো কাদামাটি সহ বেশ তাতে পানির চেয়ে। হামজাও জয়কে দেখে আন্দাজও করা যায়নি এরা এত গভীর। ছিচকে রসিক আর অল্প স্বল্প দাপুটে লাগতো কেবল। জয় খাচ্ছিল। কোয়েল বারবার প্লেটের ওপর হাত চালাচ্ছে। আমার চকলেট দিয়ে তারপর খাও। জয়, ও জয়, 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 আমার কথা শোনো। জয় এতক্ষণে মাছের কাঁটা বেছে বেশ একটা মিশন কমপ্লিট টাইপের ভাব নিয়ে তাকালো কোয়েলের দিকে। ক, সম্বন্ধীর চিংড়ি ক, কি সমস্যা তোর? ওই ভাবি শালির মেয়েকে বলি আমি বাঙালি, তবে মাছে ভাতে না। ও শালি আমারে মাছ দিয়েন না, মাছের বালটা আমি বাঁচতে পারি না, আমারে দিয়েন না। ভাতের নিচে পানি উঠে বন্যা হয়ে যাচ্ছে, তবু মাছের কাঁটা বাসা শেষ হয় না। কোয়েল জোরে করে খামচে দিয়ে ধরলো জয়ের হাত। আমার চকলেট দাও। বাংলা ভাষার সাথে জোচ্চুরি করছিস বেঈমান? তোরে তো দেশদ্রোহিতার শাস্তি দেওয়া উচিত। চকলেট কি? চকলেট বল মামা। ও থুক্কু,
আমাকে তো আবার কেউ বালের দামটুকু দেয় না। ক ক যে জয়, চকলেট দাও, চকলেট। অন্তু রুমে ঢুকতে ঢুকতে শুধরে দিল, চকলেট কোনো বাংলা শব্দ না। দেখো, আরেক বেঈমান হাজির। এ আবার দেশের সাথে না, স্বয়ং ঘরের স্বামীর সাথে বেঈমানি করা বেঈমান। অন্তু কিছুক্ষণ অমনভাবে ইতস্তত করল, যেন সে বাড়িওয়ালার কাছে চুরি করার অনুমতি চাইবে। জয় বলল, এমনি তো মুখটা হাওড়ার ব্রিজের মতো, এখন এমন লাউয়ের ডগা সাপের মতো কুঁচকে যাবার কি হলো? কি সমস্যা? আমার কিছু টাকা লাগবে। অন্তুর টাকা চাওয়ার এই কঠিন সংকোচ দেখে জয়ের একটু হাসিই পেল। তাছাড়া আজ তার মনটাও ভালো। জিজ্ঞেস করল, কি দরকার? সব দরকার বলা যায় না, ফার্মেসির দোকান তো আছে আশেপাশে, তাই না? আমাকে বলো, আমি এনে দিচ্ছি, অথবা কাউকে দিয়ে আনিয়ে দিই। তা যদি হতো তো করতাম নিশ্চয়ই। টাকা দেবেন কিনা? তোমারে টাকা পয়সা দিয়ে পুষে আমার কি লাভ? লস প্রজেক্টে মাল ঢালতেছি। অন্তু কথা বলল না। জয় সোফার ওপরে উড়িয়ে ফেলে রাখা প্যান্টের দিকে ইশারা করে বলে, ওখানে থেকে নাও। মাত্র 20 টাকা অন্তু বের করে নেয় হাতে। তবুও মনে হলো তার হাত কাঁপছিল, শিরশির করে কাঁপছিল। চোখে মুখে অন্ধকার নেমে এসেছিল। অন্তু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় মনোযোগ সহকারে খাবার মাখাতে মাখাতে বলল, বাপের বাড়ি যাচ্ছ? অন্তু পেছন ফিরল, অকপটে বলল, হ্যাঁ। জয় চোখ তুলে তাকায় না। অন্তু বেরিয়ে যায় চুপচাপ। জটিল এক সম্পর্ক রেখার ওপর দৌড়ে কতদূর পৌঁছা যায়। মানুষ জীবন পরিণতিতে নিশ্চিতভাবে মৃত্যু দাঁড়িয়ে, কিন্তু সম্পর্কগুলোর। অন্তুদের বাড়ির গলিটা ঢালাই রাস্তা, দুপাশে সারি সারি বাড়ি। তরু চুপচাপ হাঁটছিল। অন্তু বলল, তোমার কি খারাপ লাগছে? আগে বললে কি হতো যে বাপের বাড়ি আসছো? অন্তু মুচকি হাসল, হাসিটা মিথ্যা। অন্তুর চোখে মুখে নিদারুণ এক অস্থিরতা। এই গলিটা, এই সেই গলি, সেই পাড়া। আজ পাড়ার লোকেরা দেখছে সে ননদের সাথে বাপের বাড়ি আসছে। অন্তুকে দেখে এক মাঝবয়সী মহিলা থামলেন। কি রে সেংরি, ভাই মরল দেখলাম না তো তোরে, আসিস নাই? অন্তু কিছু না বলে কেবল মুচকি হাসলো, হাঁটা থামালো না। তার শরীরে বোরকা নেই, সালোয়ার কামিজ, চওড়া ওড়না শরীর জড়ানো, তবুও নিজেকে নগ্ন লাগে। মনে হয় শরীরটা খোলা। বোরকা ছাড়ার পর হাতের গুণে 2-3 বার বাইরে বেরোনো হয়েছে। নীরবতা ভেঙে কঠিন এক প্রশ্ন করে তরু, হ্যাভ ইউ বিন রেপড বাই জয়? আরমিন? আশ্চর্যজনকভাবে অন্তু হাসল। যদি বলি তার চেয়েও বড় কিছু, মানবে? তরু তাকিয়ে রইল। অন্তু বলল, ধর্ষিতা হয়ে বদনাম হলে সান্ত্বনা থাকে, কিন্তু মিথ্যা অপবাদ কতটুকু সয় তরু? তরু কথা বলতে পারল না। অন্তু জিজ্ঞেস করে, তুমি কি তোমার মায়া হারিয়েছ তার প্রতি? জানি না, তবে সামনে যেতে কেমন গা গুলিয়ে আসে আজকাল, অপ্রস্তুত বোধ করি। কেন? তা ভাবছি। উত্তর পাইনি। আর কত দূর? সামনেই। বাড়িটা আর বাড়ি নেই, পুরনো মর্গের মতো গা ছমছমে, নিস্তব্ধ যেন, প্রাণের অভাব। হু হু করে কান্নার আওয়াজ আসছে। অসময়ে রাবে নামাজে বসেছেন। অন্তু রান্নাঘর দেখল। মনে হলো কমপক্ষে 2 দিন কোনো রান্না হয়নি। ঘরবাড়ি মাকড়সার জালের দখলে। জানলাগুলো কতদিন ধরে বন্ধ। কাপড় চোপড় ছিটিয়ে আছে। আমজাদ সাহেবের ঘরটার দিকে চোখ যেতেই অন্তুর বুকটা সজোরে ছলাৎ করে লাফিয়ে উঠল। পুরো শরীরটা ঝনঝন করে কেঁপে উঠল। অন্তু পা থমকে দাঁড়িয়ে পড়ে সেখানেই। চোখ ফেটে পানি এসেছে। তা ততক্ষণ টের পেল না, যতক্ষণ না ঝরঝর করে ঝরে পড়ল সেগুলো। সাহস হয় না অন্তুর ওই ঘরে ঢোকার। বোঝা গেল রাবেয়া ওই ঘরে যান না। হয়তো শূন্যতা সহ্য হয় না। অন্তু আস্তে করে ওখানে মেঝের ওপরে বসে, চেয়ে থাকে ঘরটার দিকে। সেই ফতুয়া শার্ট ঝুলছে আলনায়। ওই তো জায়নামাজটা। টুপি কোথায়? টুপিটা রোজ হারাতো। অন্তুকেই তা খুঁজে দিতে হতো মসজিদে যাওয়ার আগে। আব্বুর মশারিটা বাঁধা হয় না আজকাল। অন্তু নিজেকে সামলাতে পারে না। কতদিন, কতকাল নাকি প্রথমবার এত চিৎকারে জোরে করে কেঁদে ওঠে অন্তু। ইটের দেওয়ালে কম্পন ওঠে সেই কান্নায়। সব তার পাপ, তার কর্মের ফল। এই অবধি যা সব হারিয়েছে, সবই তার নিজের দোষে। হুড়মুড়িয়ে সেখানে আসেন রাবেয়া। মার্জিয়া কাছে আসে না, দূরে দাঁড়িয়ে দেখে। তরু এসে ধরে অন্তুকে। বিকেল হয়ে আসছিল, অথচ অন্তু যাবার নাম নেয় না। তরু বলতে পারছিল না, তার জিভ সরে না অন্তুকে বলতে,
চলো ফিরতে হবে। মার্জিয়া পেট উঁচু হয়েছে খানিক। রাবেয়া চেয়ারে বসা। মার্জিয়া বিছানায় পা ঝুলিয়ে বসে অন্তু আলগোছে মেঝের ওপরে ঠেলে বসে। থরথরে গলায় ডাকে, ভাবি। মার্জিয়া তাকায়। নিষ্প্রভ দৃষ্টি তার। বদমেজাজ বা কড়মড়ে দৃষ্টি নেই আর। আমি কি ক্ষমা চাইবো আপনার কাছে? তাতে তোমার ভাই কি সামনে এসে দাঁড়াবে আমার, অন্তু? ঠিক ছোট্ট বাচ্চার মতো অবুঝ শোনায় মার্জিয়ার কথাটা। কঠিন ভালোবাসার স্বামী মার্জিয়ার। বয়স কত হবে? 25। ভরা জীবন যৌবন, পেটে প্রথম সন্তান। সে নাকি বিধবা, মানা যায়? আপনি আম্মাকে নিয়ে কুষ্টিয়া চলে যান। মার্জিয়া চুপ করে থাকে। অন্তু বলে, ওখানে ব্যবস্থা আছে? আম্মু থাকার জায়গা হবে? অন্তু ডাকে, ভাবি, ডাক্তারের কাছে যাবেন? আমার হাতে সময় নেই। আপনারা গতকাল সকালের গাড়িতে কুষ্টিয়াতে রওনা হবেন। আমি টুকটাক জিনিস বেঁধে দিয়ে যাচ্ছি। আপনি খান না কতদিন? আমার পাপের শাস্তি আমি পাচ্ছি, পাবো চিরকাল, পেতে থাকবো। ও নিয়ে ভাববেন না, কিন্তু বাচ্চাটাকে কষ্ট দেবেন না। অন্তু পায়ে হাত রাখে। মার্জিয়া চমকে ওঠে। অন্তুর দ্বারা এমন কাজ অবিশ্বাস্য, অথচ আজ চট করেই করে ফেলেছে। অন্তু হাত ছড়ায় না, দুহাতে মার্জিয়ার পা ছুঁয়ে বলে, ওই ছোট্ট জানটাকে ভালো রাখবেন ভাবি। আমি কথা দিচ্ছি আপনাকে, শুধু আপনার স্বামী ছাড়া একদিন আমি আপনাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব আমি। আমার ওয়াদা রইল আপনার কাছে। আপনার ছেলে থেকে শুরু করে আপনার লাইফ টাইম রেসপন্সিবিলিটি আমার। শুধু কিছুটা সময় দিন আমায়, আর নয়তো মেরে ফেলুন। কিন্তু আমি মরলে উকিল হবে কে? বেঁচে থাকার চেয়ে বড় কথা হলো উকিল হওয়া। আব্বু রোজ তাগিদা দেয়, ধমকে যায় এসে। আমার নামের আগে অ্যাডভোকেট লাগাতে হবে তো, এজন্য মরতে পারছি না। আপনি এইটুকু সুযোগ দিন আমায়, কেমন? মার্জিয়ার চোখ ভরে উঠলেও পানি গড়ায় না। কোনো কথাও বলে না সে বদমেজাজি মার্জিয়া। অন্তু রান্নাঘরে যায়। রান্না বসায় চুলোয়। তরু কিভাবে কি করলো কে জানে। সে আন্দাজ করে অধিকাংশ প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে ফেললো বড় বড় কয়েকটা ব্যাগে। অন্তু রান্না করছিল। তরু থালা বাসন ধুয়ে ফেলল। রাবেয়ার সাথে অনেকক্ষণ বসে কথা বলল। মার্জিয়াকে সান্ত্বনা দিল। সন্ধ্যার পর দুজন যায় বাসের টিকিট কাটতে। টাকা দিলেন রাবেয়া। জয়ের কাছ থেকে আনা 20 টাকার অবশিষ্ট 10 টাকা তাদের এবারের গাড়ি ভাড়া পেল। সব ঋণ মুক্ত। রাবেয়ার কাছে জমি বিক্রির বেশ কিছু টাকা এখনো গচ্ছিত আছে। তা নিয়ে মার্জিয়া মায়ের বাড়িতে গেলে খুব একটা অসুবিধে হবে না। অন্তু নিজ হাতে জোর করে মার্জিয়াকে খাওয়ালো। রাবেয়াকে খাইয়ে দেওয়ার সময়ে অদ্ভুতভাবে তাকিয়ে রইলেন রাবেয়া। মা হয়ে গেছিস আমার? মা কি মেয়ের স্বামী ছেলের সুখ কেড়ে নেয় আম্মু? অভিশাপ বলো, অভিশাপ। রাবেয়া অন্তুকে জড়িয়ে ধরে কাঁদলেন। তা দেখে তরু কখন যে শব্দ করে কেঁদে ফেলল। খুব লজ্জা পেয়েছিল মেয়েটা পরে, অথচ কেন যে বুকটা ফাটছিল। অন্তু বলল, আম্মা, রোজ নামাজে দোয়া করো তো তোমার অভিশাপের জন্য। একা থাকবো, বুঝতেই পারছো। কবে দেখা হবে জানি না, তবে হবে ইনশাল্লাহ। ফোন করব আমি রোজ। আমজাদ সাহেবের একটা জিনিসও নিতে দিল না অন্তু। সে মাঝে মধ্যে আসবে তো আব্বুর ঘরে। ঘরটাতে 3টা তালা মারলো। কেউ যদি হামলা করে, ওই ঘরে আগুন লাগা অবধি যদি কোনো ক্ষতি না হয়। নিজের ঘরের দিকে তাকিয়ে হাসলো অল্প। ভুলে গেছিস আমায়? অনেক পর হয়ে গেছি আমি। যদি কখনো ফিরে আসি স্থায়ীভাবে, আবার তোর বিছানায় গা এলিয়ে ঘুমাবো ইনশাল্লাহ। নিজের বই খাতা সব বেঁধে নিল। পথে তরু জিজ্ঞেস করলো, এখন কোথায় যাচ্ছি আমরা? তালা চাবির দোকানে। তালা কিনবে? তালা তো মারলে, আর নেই। ওনারা তো সকালে বের হবেন। একটা চাবির নকল বানাবো। মানে? রিমি ভাবি গভীর রাতে একটা চাবি দিয়েছে। তরু চেয়ে রইল অনেকক্ষণ। তারপর আস্তে করে বলল, স্টোর রুমের চাবি, তাই না? গিয়েছো কখনো সেখানে? গোডাউন তো ওটা, লোহা ইস্পাত ইত্যাদি থাকে। আমি যাইনি কখনো। অন্তু মোড়ে এসে রাস্তা পার হবার জন্য তরুর হাতটা চেপে ধরল। আজ খুব দক্ষ পথচারীর মতো সে কাউকে হাত ধরে রাস্তা পার করলো। তরু জিজ্ঞেস করে, আমায় নিয়ে এসব করছো, ভয় করছে না? ভরসা করো। অন্তু আনমনে হাসে। অভরসার কিছু তোমার চোখে আমি কখনো দেখিনি তরুনিধি। আমার একটা বোন থাকলে তোমার মতো হতো। জয় সকাল সকাল বেরিয়েছিল ক্লাবে। পৌরসভায় যাবার আগে হামজা কল করে খানিক ঝাড়লো বাড়ি ফেরার জন্য। সে ফিরল দুজনকে সাথে করে। তাদের টানতে টানতে দোতলায় নিয়ে আসছে। আয়,
আজও নিশ্চয়ই আমার শালীরা আমার পছন্দের কোনো মাছই রান্না করে রেখেছে। তোরা খেয়ে যাবি আয়। ব্রাশ তখনও হাতে। ব্রাশ করতে করতে সকালে শহর ঘুরে আসা পুরনো স্বভাব তার। টানতে টানতে এনে ড্রাইনিং রুমে বসিয়ে ওদের দাঁড় করিয়ে ডাকে, ভাবি, আরমিন, খেতে দে। তরু কই রে? কই রে তোরা সব? এ যা বস টেবিলে। আমি হাত মুখ ধুয়ে আসি। বাথরুমে ঢুকে মুখে চোখে পানি দিতে গিয়ে লুঙ্গির তলা ভিজে গেল। আয়নার দিকে তাকিয়ে নিজেকে একটু রোগা লাগলো। শুকিয়ে গেছে শরীরটা। এমনিতেই ছিমছাম, লম্বু গরম দেহের। তার উপর আবার শুকনো লাগছিল। আয়নার দিকে তাকিয়ে বলে, হরি রে হরি, সবাক বানালি মোটা তাজা, আমারে বানাইলি খড়ি। হামজা, জয়, ছেলে দুটো সবাই একসাথে খেতে বসে হুড়পাড় করে খেলো। হামজা বলল, তোকে একবার থানায় ডাকা হয়েছে, গিয়ে দেখা করে আসিস। ধ্যাৎ, আমি একা যেতে পারবো না। তো চল, কিছু লোক ভাড়া করে নিয়ে যাই সার। বাঁকা চোখে তাকায় জয়। হুমকি দেয়, আমি যদি এখন ঝোল ফেলাই, তোমার সাদা পাঞ্জাবি নষ্ট করেই দেই। না চাইতেও হেসে ফেলল হামজা। স্নেহ ভরে বেশ খানিকক্ষণ জয়ের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলো, বয়স কত তোর? বড় হবি না? প্লেট থেকে একটা মাছ তুলে সেটার কাটা বেছে দিয়ে বলল, এবার খা। যদি আসল সমস্যাটা কাটা বাছাই হয়, তাহলে সমস্যা শেষ। এবার মাছ খা। জয় খানিকক্ষণ তাকিয়ে থাকে হামজার দিকে। চট করে বলে, আজ কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে মাছ খাই না আমি। হামজা হাসে। দুম করে একটা মারে জয়ের পিঠে। উঠতে উঠতে বলে, আজ 2-3টা বোতল আনিস, ছাদে বসবো রাতে। তেরার মতো বলে জয়, পারবো না। লাঠিটা ঠিক ঘাড় বরাবর মারবো? মুখ খারাপ কইরেন না ভাই, গভীর হয়ে বলে জয়। হামজা জয়ের কপালের দাগে হাত ছুঁয়ে দিয়ে জিজ্ঞেস করে, ব্যথা আছে? ওভাবে একটু হাত বুলাও তো, ভালোই লাগতেছে। নিচে হট্টগোল শোনা যাচ্ছিল। জয় এগিয়ে গিয়ে গলা উঁচিয়ে জিজ্ঞেস করে, কিরে মিনহাজ, কি সমস্যা? ভাই, চাঁদা নিতে আইছে কারা জানি। ওয়ার্কশপে চাঁদা? তাও আবার এই ওয়ার্কশপে? কেডারে আইছে? পাগলে ঠেপাইছে নাকি তারে? চিনি না ভাই, চাঁদা চাইতেছে। চাঁদা ওর সেটার মধ্যে ভরে দিচ্ছি আমি, আসতেছি দাঁড়া। ধূপ ধূপ করে সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় জয়। হামজা পিছে দাঁড়ায়। রাত 1:45টার দিকে বাড়ি ফিরে আর খেলো না জয়। অন্তু জিজ্ঞেস করে, এখন নিশ্চয়ই গিলতে বসবেন? ছাদে যাব, ভাই বসে আছে। মদের বোতলের কর্ক খোলে কিভাবে? এক শট মারবে নাকি ঘরওয়ালি? না, হারাম। খেয়ে ইস্তেগফার পরে তওবা করে নিও। ঠোঁট বাঁকিয়ে চোখ টিপ মারে জয়। অন্তু জিজ্ঞেস করে, সাথে কিছু স্ন্যাক্স টাইপের কিছু নেবেন? জয় ভুরু উঁচিয়ে তাকায়। খুব কাছে এসে দাঁড়িয়ে ঝুঁকে আসে অন্তুর দিকে। অন্তু যতটা পিঠ বাঁকালো, ঠিক ততটাই ঝুঁকে 1 ইঞ্চি দূরত্ব রেখে ফিসফিস করে বলল, চোরের বাণী মিষ্টি হয়, ভক্তিতে ভরপুর হয় ঘরওয়ালি। এনিথিং রং? অন্তু ছিটকে সরে দাঁড়িয়ে বলল, আপনাদের বিরোধিতা করার সাধ্য আর কোথায় আমার? তার চেয়ে বরং মেনে নিয়ে বেঁচে থাকা ভালো না? বাড়ি ফাঁকা তোমাদের, ওরা আবার মেনে নিয়ে কোথায় গেল? অন্তু একদৃষ্টে তাকিয়ে হাসে। আপনি খুব শেয়ানা জয় আমির। জয় কপাল উঁচিয়ে বলে, আর তুমি? গর্ধব। দুপাশে মাথা নেড়ে অন্তুর কথার বিরোধিতা করে বলে, কোথায় গেছে ওরা? আমাকে বলেনি, শুধু বলল, দূরে কোথাও চলে যাব, যেখানে তোর মতো মেয়ের মুখ দেখতে না হয়। জয় হো হো করে হেসে উঠল। আচমকা হাসি থামায়। অন্তের গলাটা ঘাড়মাক্ত হালকা। ওনার বুকের ওপরে পড়ে থাকলেও গলার নিচে থাকা বুক অব্দি উন্মুক্ত। চিকন একটা স্বর্ণের চেইন মসৃণ গলাটাকে নেশাদ্রব্যর মতো করে তুলেছে। সেই নেশায় জয়ের নিঃশ্বাস ভারী হয়ে এলো। ঠোঁট ফাঁক করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে নজর সরিয়ে অন্তুর হাত থেকে বোতল দুটো নিয়ে চটপটে পায়ে বেরিয়ে যায় ঘর থেকে। অন্তু চিন্তিত মুখে পায়চারি করছিল ঘরে। খানিক বাদে জয়কে ফিরে আসতে দেখে চমকে উঠল। অস্বাভাবিক লাগছিল জয়কে দেখতে। এদিক ওদিক পাখির মতো তাকাতে তাকাতে জিজ্ঞেস করে, আমি কাছে আসি তা তুমি চাও না, না? হ্যাঁ, অকপট স্বীকারোক্তি। আমি কি তোমার চাওয়ার ধারধারি? এসব ম্যানার্স আমার সাথে পোষায়? হাঁপানোর মতো শ্বাস ফেলে জয়। চোখে মুখে আবেদন। অন্তু আতঙ্কিত চোখে পিছিয়ে যায় কয়েক কদম। আচমকা হাতটা চেপে ধরে টেনে আনে জয় ওকে। জোরে জোরে শ্বাস ফেলে আদেশ করে, শার্টটা খুলে দাও।
জয়ের রোজকার এই অভ্যাস। ঘরে ঢুকে প্রথমে বলবে, শার্টটা খুলে দাও। অন্তু কোনোদিন মানে না সেই কথা, কিন্তু আজকের বলাটা আলাদা শোনায়। মাতাল হয়ে ফিরলে সে যে অন্তুর কাছে আসার চেষ্টা করে না এমন নয়, কিন্তু খেলে খায় অতিরিক্ত। জবরদস্তি করার বিশেষ শক্তি থাকে না ভেতরে, ঘুমে ঢলে পড়ে। অন্তুর মনে হলো আজ বুঝি নিস্তার নেই। জয় আবার বলে, শার্টটা খোলো, কুইক। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। জয় আকস্মিক অন্তুর খোলা ঘাড়ের ওপর মুখ থুবড়ে পড়ে, দুটো চুমু খায় সেখানে। অন্তুর চুলের পিছনে হাত দেয়, আলতো করে আঙুল নাড়ায় সেখানে। গায়ের অনেকটা ভার অন্তুর উপরে ছেড়ে দিয়ে বলে, শরীর ভালো লাগছে না, মনটাও। আজ হয় ওভারডোজ অ্যালকোহল, নয় তুমি। মনটা তোমাকেই বেশি টানছে, ঘরওয়ালি। জয়ের আজকের ছোঁয়া নমনীয়, অথচ অন্তুর শরীরে যেন বিষ প্রবাহিত হয়ে শিরা উপশিরায় পৌঁছে যাচ্ছিল। হুট করেই ভাবে, সে তো বিবাহিত মেয়ে। যাই হোক, জয় যদি এই জয় না হয়ে একটা স্বামী জয় হতো, সে এই সুন্দর স্পর্শগুলোকে অনুভব করতো না, সায় দিত না। ততক্ষণে ঘেন্নারা অন্তুর লোমকূপগুলোতে খোঁচা দেয়, শিউরে ওঠে তীব্র আক্রোশ আর বৈরাগে। বোতলের কর্কটা কেমন এক কায়দায় যেন জয় এক হাতে খুলে ফেলে। একটা শব্দ হয়, বুদবুদ আকারে অনেকটা কোমল পানীয় মেঝেতে ছিটকে পড়ে ছোট্ট হুইস্কির বোতলটা থেকে। অন্তু সেটা কেড়ে নেয়। বোতলগুলোর মাঝে কোনোটার মধ্যে ডায়াজিপ্রাম ড্রাগ মেশানো আছে। রিমি মিশিয়ে আবার কর্ক আটকেছে। আজ আর পরিকল্পনা সফল হবে না বোধহয়। জয় মুখ তুলে চাই, অসভ্যের মতো হাসে। তুমি কি চাচ্ছ ইনডিরেক্টলি? মদ না তুমি, মদ না তুমি। হা 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 করে হাসে। অন্তু জয়কে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, কোনোটাই না, বসুন বিছানায়। চোখ মুখ বসে গেছে আপনার। রাতে আজকাল কোথায় থাকছেন, সকালে ফিরছেন, কি হয়েছে? লম্বা শরীরটা অল্প কুঁজো করে লুঙ্গি উঁচিয়ে ধরে খাটের কাছে এগিয়ে গিয়ে ধূপ করে শুয়ে পড়ে। অর্ধেকটা পা ঝুলে থাকে মেঝের দিকে। চোখ বুজে বলে, এভাবে কথা বলনি কখনো আমার সাথে তুমি। কি করব, ঘেন্না লাগে যে। হাসে জয়, জায়েজ। যখন হাসে তখন সারাক্ষণ ঠোঁটে হাসি লেগে থাকে। বিরক্ত হয় অন্তু। সোফায় বসতে যাচ্ছিল, জয় বলে ওঠে, এখানেই বসো, ধরবো না তোমায়। তুমি অনুমতি দিলে হোটেলে যাই, আধা ঘন্টার মধ্যে ফিরব। ততক্ষণ বইটই পড়ো একটা, চট করে এক পাক মেরে আসি, খিদে পেয়েছে। অন্তু খাটের কাছে এসে দু কদম পিছায়, মুখ দিয়ে ছিটকে বের হয়, সি। জয় হো হো করে হেসে ওঠে, আমাকে কি হাফ লেডিস মনে হয় তোমার? তো রোজ আমায় না পেয়ে হোটেলে যান? আপনি লম্পট, নোংরা, চরিত্রহীন, ব্যক্তিত্বহীন পুরুষ। জয় উঠে বসে অন্তুর হাত ধরে টেনে বিছানার পাশে বসাতে ইশারা করে, জয় বসো। অন্তু বসে চুপচাপ। জয়ের হাতটা সরিয়ে দেয় আস্তে করে। জয় পূর্ণ দৃষ্টি মেলে তাকায় অন্তুর চোখের দিকে, জিজ্ঞেস করে, একটা ছেলে পূর্ণ যৌবন পায় কত বছরে জানো? তো জবাব দেয় না। জয় বলে, কম বেশি 15 বছরে। আমার জন্ম 1987, সেই হিসেবে এখন আমার বয়স 27 পার। অর্থাৎ যৌবন প্রাপ্তির প্রায় 1 যুগ কাটিয়ে এসেছি। শুকনো শুকনো কাটাতে বলছো? পুরুষের দ্বারা সম্ভব? সম্ভব সন্ন্যাসীদের দ্বারা। শুনেছি তারাও নাকি পাগল হয়ে যায়। অন্তুর বিরক্ত লাগছিল এসব শুনতে, তবুও চুপ করে চেয়ে রইল। জয় বলল, বিয়ে করলাম এই তো পরশুদিন। সেই দিন নারী সঙ্গ হালাল হলো, তাও আবার দেনমোহর বাকি। এসে ফেলল জয়। 20 বছরের ওপরে কোনো মাঙ্গ পুরুষকে চরিত্রবান ভাবলে তুমি মূর্খ, নয়তো কঠিন বোকা। চরিত্র শুধু মেয়ে লোকের কাছে নষ্ট করতে হয় না, মোরওভার বহুত উপায় আছে। আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র। অন্তু কথা বলছিল না। জয় আচমকা অন্তুকে চমকে দিয়ে ওর কোলের ওপরে মাথা রেখে পায়ের ওপরে পা তুলে শুয়ে পড়ল। অন্তুর হাতটা টেনে চুলে রেখে চোখ বুঝল। অন্তুর মনে হলো তাকে কয়েক গ্রাম বিষ টুপ করে গিলে ফেলে সেটা হজম করে নিতে হলো। চোখ বুজে ভারী শ্বাস ফেলল। জয় খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকে ওভাবেই। হঠাৎই আনমনে বলে, আমি প্রথম সিগারেটে টান দিয়েছি কবে জানো? 13 বছর বয়সে, সাল 2000। গলা জ্বলতো খুব। প্রথম খুন করেছি 15 বছর বয়সে, সাল 2002। প্রথম মেয়ে লোকের কাছে গেছি 18 বছর বয়সে, সাল 2005। তুমি তখন কোথায় ছিলে? কবে এসেছো তুমি? তুমি এলে তো এই তো সেই দিন। ততদিনে আমি বহুত কিছু পার হয়ে এসেছি। অন্তু চেয়ে রইল জয়ের বন্ধ চোখ জোড়ার দিকে।
ভুরুর নিচে অনেকটা জায়গা, চোখের পাতার উপরে চটা পড়া ভুরু, ডাগর ডাগর চোখ জয়ের, গভীর খাদে পড়া। আচমকা সেই চোখ খুলে অন্তুর চোখের মনির বরাবর তাকালো জয়। অন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে একটু নড়চড় আসে না। জয় তা দেখে হাসে। 2007-এ এক সম্মেলনে মারামারি করতে গিয়ে বিরোধী দলে দুটো লোক মার্ডার হয়ে গেছিল। কিছুদিন পর আমাকে নিয়ে গিয়ে ল্যাপতোষক সেলাই করার সুচ দেখছো? দেখছি। সেই সুচ সারা শরীরে ফুটিয়েছিল। পিঠে একটা বিশাল ক্ষতও আছে। ওখানে চপ্পড় দিয়ে কুপিয়ে লবণ লাগিয়েছিল। সেগুলো এখন সারা দেহে। স্পেশাল ট্যাটু, তাই তো? জয় হো হো করে হাসল। এই না হলে আমার ঘরবালি? এখন প্লিজ চুপ করুন। এসব শুনতে বিরক্ত লাগছে। অন্য কথা বলুন, আর নয়তো ঘুমান। আমার পরিবারের কেউ কোনো কালে কসাই ছিল না। এসব শুনতে ভালো লাগার কথা না আমার। কষ্ট লাগছে না তোমার? ঠোঁট কামড়ে হাসে জয়। না, ওরা কোনো খারাপ কিছু করেনি। আপনি দুটো প্রাণ নিয়েছেন, সেই হিসেবে ওরা মহান। অন্তত আপনার প্রাণটা দিয়েছে, যার মূল্য অমূল্য। আপনি কিন্তু দুটো প্রাণ নিয়েছেন, শুধু অহেতুক ক্ষমতার লড়াই, যার কোনো ভিত্তি নেই। কেবল সেই সকল স্বৈরাচার, পুঁজিবাদী, সুবিধাবাদী লোকেদের পা চাটতে গিয়ে এইসব করেন আপনারা। ভাগ দেয় ওরা আপনাদের, যত সব ওরাই ভোগ করে। আপনারা কুকুরের মতো লেজ নাড়িয়ে বেড়ান মাছ থেকে। আবার এই পার্টির হয়ে মারামারি করার মূর্খতাকে আজকের যুব সমাজ বাহাদুরি হিসেবে নিয়েছে। কে বোঝাবে যে ওরা আসলে ওই সকল নেতাদের পা চাটা জিভ বের করা কুকুর? জয় অনেকক্ষণ চেয়ে রইল। কোনো আপোষ না, না, একটু আপোষ না, কোথাও না। অন্তত অন্যায়ের সাথে না। চট করে উঠে বসে জয়। খানিকক্ষণ চেয়ে থেকে বলে, ঘরওয়ালি, আপনি মারাত্মক এক উকিল হবেন, আই সোয়ার। তবে ভালো উকিলদের কিন্তু জানের ঝুঁকিও ভালো থাকে। তখন হয়তো আমি থাকবো না। আমি আর বেশি দিন বাঁচব না। অন্তু জিজ্ঞেস করে, আপনার খারাপ হওয়ার গল্প নিশ্চয়ই বেশ ট্র্যাজেডিক। আমার খারাপ হওয়ার কোনো গল্প নেই। ওসব সিনেমাটিক চিন্তা বাদ দাও। অতীত কোনোদিন মানুষকে খারাপ বানায় না, বড়জোর বিদ্রোহী বানায়। লোকে আমায় খারাপ বলে, যদিও আমি আমার মধ্যে কোনো খারাপ দেখি না। আমার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নেই। আমি খারাপ, তাই আমি খারাপ। কারণ আমি খারাপ, কারণহীন কারণে আমি খারাপ। অন্তু হতাশ শ্বাস ফেলে। যতবার বোঝার চেষ্টা করবে, ততবারই ব্যর্থ হবে। এরকম একটা অদৃশ্য ব্যানার ঝুলিয়ে রেখেছে যেন জয় নিজের চারিপাশে। অন্তু জিজ্ঞেস করলো, ড্রয়ারে ওইসব ড্রাগ কিসের? কি করেন ওগুলো দিয়ে? এই যে সবাই টুকুমুকুরা ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো না। বেশি বেশি করে রেসপন্স করো, না হলে কি হবে? লাইক কমেন্ট শেয়ার করো। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের জন্য খুব শীঘ্রই নতুন 2টা উপন্যাস আসতে চলেছে। প্রথমটা হলো হৃদমায়ের প্রেম গাথা, আর দ্বিতীয়টা হচ্ছে চিত্তচিরে চৈত্র মাস। অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ।